এনসিপির কর্মসূচিতে হামলার কড়া প্রতিবাদ জানায়নি জামাতে ইসলামী, অভিযোগ এনসিপির। ফেসবুকে বিতর্কের ঝড় বইছে জোটসঙ্গী জামাত ও এনসিপির মধ্যে। জ্যেষ্ঠ নেতারা গুরুত্ব না দিলেও বাংলাদেশ খেলাফত মজলিস ঘোষণা দিয়েছে তারা আর জোটের কর্মসূচিতে নেই। একই সঙ্গে কটূক্তির অভিযোগও বাড়ছে। এনসিপির এক নেতাকে সেই সূত্রে ঘোষণা করতে হয় তিনি আর কথা বলবেন না। এমন কটূক্তির জোরে এনসিপির এক নেতাকে সাসপেন্ডও করা হয়েছে। রাজনীতির এমন ঘটনার প্রভাব নিয়ে আজকের সম্পাদকীয় ভাঙনের সুর। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর নাহরিল ইসলাম খান, অধ্যাপক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক, এবং হুমায়ুনুর রুট, যুগ্ম সদস্য সচিব, এনসিপি। নাহরিল ইসলাম খান, আপনাকে দিয়ে আমি শুরু করি। সেটা হচ্ছে যে এই যে আমরা দেখছি যে এনসিপি পদযাত্রা করছে এবং এনসিপির বিভিন্ন জায়গায় তারা হামলার অভিযোগ করছে, পাশাপাশি তাদের দলের সিনিয়র একজন নেতার বক্তব্য নিয়ে চরম আলোচনা হচ্ছে, বিতর্ক হচ্ছে, এবং রাজনীতিতে ভাষার যে শালীনতা, আবার স্বাধীনতা, এটা আসলে কোন পর্যায়ে যেতে পারে, কতটুকু দিতে পারে? একটা তো সব কিছুর একটা সীমা আছে। মানে কার, ধরেন প্রধানমন্ত্রীকে আমরা সব কিছুতেই এনসিপি দায়ী করছে, কোনো কিছু হলে প্রধানমন্ত্রীর টার্গেট হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে প্রধানমন্ত্রীর সাথে ন্যূনতম দূরবর্তী কোনো সম্পর্ক নেই সেসব ঘটনায়। এইগুলোতে বিরোধী দলের এনসিপির প্রতি কিছু আবেগী নেতা বা কর্মী আছে, তারা খেপছে। তো বিষয়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? টোটাল বিষয়টাকে কিভাবে মূল্যায়ন করব? আপনি কোন সিনিয়র নেতার কথা বললেন এনসিপির? আপনি নিশ্চয়ই জানেন, আমি নামটা উচ্চারণ করতে চাচ্ছি না। এনসিপিতে তো সবাই আসলে সিনিয়র। হ্যাঁ, তো এখন আপনি যাদের কথা বলছেন সিনিয়র নেতা বা এনসিপির কথা বলার মানে তাদের শব্দচয়ন, এটা তো এনসিপির আসলে নতুন সমস্যা নয়। এটা শুরু থেকে এনসিপি যখন প্রমিত ভাষায় কথা বলেছে তখনও কিছু নতুন শব্দ এসেছে, নরম বন্দোবস্ত, কি নরম পন্থা, নতুন বন্দোবস্ত, আরও অনেক শব্দ তারা বলেছেন। তারা যখন নতুন শব্দ বলেন, প্রমিত ভাষায় বলেন, সেটিও স্পেশাল। ওনারা যখন বকাবকি করেন, উত্তেজিত হন, সেটিও স্পেশাল। এবং আমি মনে করি যে বাংলাদেশের রাজনীতিতে এনসিপি আসলে এনসিপি যে শব্দগুলো পাবলিকলি বলছে এই মুহূর্তে, এটি অত্যন্ত ন্যাক্কারজনক। এবং তার সাথে সাথে আমি আরেকটা জিনিসও মনে করি যে এগুলো নিয়ে আপনি যত বেশি কথা বলবেন, আমার কামাল ভাইয়ের একটি কথা মনে পড়ে, উনি অনেক আগে, 1-1.5 মাস আগে মনে হয় বলেছিলেন যে আপনি যে সিনিয়র নেতার কথা বলেছেন, তিনি আসলে চান তাকে সবাই মারুক, মানে উনি এমন করে কথা বলেন। আসলে সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা, যে প্রত্যেকটা মানুষের বা যে কোনো কিছুর ধৈর্যের একটা সীমা আছে বা একটা থ্রেশহোল্ড লিমিট আছে, সেটা ক্রস করে গেলেই আসলে সমস্যা। তবে সেই সাথে সাথে সেই নেতাকে আসলে আমি একটু অ্যাপ্রিসিয়েটও করতে চাই, এই কারণে তার খুব দৃঢ় মনোবল আছে। কারণ কালকে উনি বলছিলেন যে অনেক বড় একটি পাথর বা ঢিল ওনাকে মারা হয়েছে, হাতটি দেখাচ্ছিলেন, এবং একটি ব্যথা পাওয়া হাত উনি যেভাবে স্বতঃস্ফূর্তভাবে নাড়াচ্ছিলেন, তাই দেখে আমার মনে হলো যে আসলে এত বড় পাথরের একটা মানে ঢিল ওনার গায়ে যখন লেগেছে, কি পরিমাণ দৃঢ় চিত্ত থাকলে হাতটিকে ওভাবে নাড়ানো যায়। এটিও একটা শিক্ষণীয় বিষয় আমি মনে করি। তো আসলে যেটা হয়েছে যে কিডিং অ্যাসাইড, আমার কাছে মনে হয় যে বাংলাদেশের রাজনীতিতে গত 18 মাসে শব্দের যে খেলা চলেছে, এবং শুধু এনসিপি কেন, আপনি দেখবেন যে আমরা জাতীয় নেতা যাদেরকে বানিয়েছি, অশ্লীল শব্দের বন্যা যারা বইয়েছিল তারা জাতীয় নেতা। আমি প্রত্যেকটি মৃত্যু, রাজনৈতিক মৃত্যু বা অপমৃত্যু, প্রত্যেকটির প্রতি আমি তীব্র নিন্দা জানাই, কিন্তু জাতীয় নেতাদের শব্দের চয়ন এমন হতে পারে না। এটাকে আমি মনে করি না যে এটা আসলে হওয়া উচিত। এবং আরও একটি কথা আপনি দেখবেন যে যখনই আমরা তো সবসময় সাইবার বুলিং নিয়ে কথা বলি না, যখনই সাইবার বুলিংগুলো হয়, যে অ্যাকাউন্টগুলো থেকে হয়, আমরা বট বাহিনী তাদেরকে বলি, প্রত্যেকের ছবিতে কিন্তু একজন নেতার ছবিই থাকে। আপনি দেখবেন হাদির ছবি দেওয়া থাকে, সেখান থেকে গালাগালি করা হয়। তাহলে কোন সংস্কৃতির পথে আমরা হাঁটছি? দেখেন, বাংলাদেশে যদি পলিটিক্যাল জায়গা থেকেও বের হয়ে দেখি, বাংলাদেশের নাটকগুলো কেমন ছিল না একসময়, প্রমিত শব্দের ব্যবহার, এবং খুবই মানে সবাই সেলিব্রেট করতো এই নাটকগুলোর কথা আমরা এখনও মনে রাখি। কিন্তু আমাদের একজন সাংস্কৃতিক উপদেষ্টা হয়েছিলেন, তার হাত দিয়ে বাংলাদেশের নাটকে বা টেলিভিশন মিডিয়াতে যে শব্দ কথাগুলো এসছে, সেটাও আপনি দেখবেন। তার মানে গালাগালিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পেছনে আসলে একটি রাজনীতি আছে। আপনি আমাদের কথাগুলো শুনবেন, বা কামাল ভাই কথা বলেন, আমি কথা বলি, বা হুমায়রা এখানে আছে, আপনি আমাদের প্রত্যেকের যদি গত 2 বছরের টক শো দেখেন বা তারও আগের কথাবার্তা শুনেন, আমরা হয়তো শক্ত কথা বলতে পারি,
কিন্তু আমরা কখনো অশ্লীল শব্দ ব্যবহার করি না। তো এই যে অশ্লীল শব্দের চয়ন দিয়ে বাংলাদেশের রাজনীতি যে মোড়ের দিকে যাচ্ছে, এটা আসলে খুবই অ্যালার্মিং এবং এটা আসলে বন্ধ করতে হবে। আর সবসময় একটা কথা মনে হয় যে যা কিছুই ওনারা বলেন না কেন, দেখেন মাননীয় প্রধানমন্ত্রীকে টেনে নিয়ে আসেন। আমার যতটুকু মনে হয় যে ইলেকশনের আগেও আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রীকে ওনারা এগুলো বলেন, কিন্তু আমি একবার কোথায় যেন বলেছিলাম যে দিনের বেলা ওনারা এটা বলেন, রাত 11টার পরে আবার ওনারা প্রধানমন্ত্রী দ্বারস্থ হয়েছেন। এটা একটা কমন প্র্যাকটিস ছিল তাদের, এখনও কিন্তু তাই। আবার দেখবেন এদের একটা কমন ট্রেন্ড আছে যে প্রধানমন্ত্রী খারাপ, কিন্তু বেগম খালেদা জিয়া এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমান মহান। হ্যাঁ, এটা আবার রাজনীতির কোন ধারা আমি আসলে জানি না। তো এগুলো আসলে সবই রাজনীতির খেলা। তবে এতটুকু স্বস্তির নিঃশ্বাস আমি ফেলতে পারছি এই মুহূর্তে, যিনি যে বড় নেতাটি এটি বলেন, তিনি বলেছেন তিনি আর কথা বলবেন না। তবে তিনি যদি কথা না বলে আবার একেবারে ধরেন বধির বা চুপ হয়ে যান, বা সেটিও আমাদের রাজনীতির জন্য কতটা সুফল বয়ে আনবে সেটিও আমি জানি না। কারণ অনেক সময় আছে যে মৌনতাই সম্মতির লক্ষণ। এই মৌনতা দিয়ে উনি কোন রাজনীতির সম্মতির দিকে হাঁটছেন আমি আসলে জানি না। কামাল ভাই, নাসিরউদ্দিন পাটোয়ারি এনসিপির শীর্ষ নেতা, ওয়ান অফ দ্য শীর্ষ নেতা, উনি বলেছেন উনি মুখ বন্ধ করে রাখবেন, আর কথা বলবেন না। রাজনীতিবিদরা কথা বলবেন না কেন? রাজনীতিবিদদের কাজই তো কথা বলা, প্রতিশ্রুতির ফুলঝুরি ঝরানো। এবং তো এই যে উনি যে বলছেন যে আমি কথা বলবো না, এবং কিন্তু তারপরেও কিন্তু উনি থেমে নেই, উনি কথা বলছেন। আসলে কি আমাদের রাজনীতির ভাষাটা হঠাৎ করে এরকম হলো কেন? 5 আগস্টের পরে আর অন্য রাজনৈতিক দলের প্রতি আমাদের সম্মান থাকতো, সবাই কথা বলতেন সম্মানের সাথে, কিন্তু এখন দেখছি যে কেউ কাউকে ছাড় দিচ্ছে না। আমি না এই জিনিসটা আসলে ক্লিয়ার না, আমি বুঝি না এই কারণে কি উনি যেটা বলেছেন কথা বলবেন না, এটা হয়তো ওনার অভিমানজনিত কারণ হতে পারে, বাট উনি কথা বলবেন, কারণ কথা না বললে তুমি থাকবেন না। নাসিরউদ্দিন পাটোয়ারি এগুলোকে চেনেই তো তার মুখটা দিয়ে, উনি যেগুলো, এবং এর মাধ্যমে অনেক লোক তাকে ভোট দেয়। আপনি দেখেন এখানে অনেক লোক, এবং ইন্টারেস্টিং আমি বলি আপনাকে, আমার নিজের সন্তান, পুত্র সন্তান, সে নাসিরউদ্দিন পাটোয়ারির ভক্ত। সে বাংলাদেশের পলিটিশিয়ানদের মধ্যে 2 জন লোকের ভক্ত। 1 নম্বর হলো তারেক রহমান, আর 2 নম্বর হলো নাসিরউদ্দিন পাটোয়ারি। এখন দেখেন এই 2 জনের মধ্যে কোনো মিল আছে? পরস্পর বিরোধী 2 জন তো 2 মেরুর। এখন আমার ছেলের বয়স বেশি না, 16 বছর বয়স। এখন আমি চিন্তা করার চেষ্টা করতেছিলাম যে এই বয়সের ছেলে মেয়েদের মধ্যে আসলে কি চলে, এটা আমি বুঝবো না, এটা মোস্তফা আপনিও বুঝবেন না। মানে ওরা অন্য একটা দ্বীপের বাসিন্দা, আমার কাছে মনে হয় মাঝে মাঝে অন্য একটা গ্রহের বাসিন্দা ওদের মধ্যে। কারণ আপনি দেখেন এই 2 জন লোককে একই সঙ্গে ভালোবাসা সম্ভব কেমনি কিনা, কি বৈশিষ্ট্যের কারণে? সে পছন্দ করে, এবং সে আমার কাছে আবদার করছে যে এই 2 জন লোকের সঙ্গে আমার একটু দেখা করে দিবা। বিনোদন পায় নাকি আমি বলতে পারবো না, আমি জিজ্ঞাসা করি না। এই নাসিরউদ্দিন পাটোয়ারি আর তারেক রহমান। তো তারেক রহমানের সঙ্গে দেখা করানো হয়তো উনি তো অনেক দূরবর্তী জায়গার লোক, অনেক বড়, ওটাও হয়তো হবে না। পাটোয়ারিকে আমার ছেলে আসলে অবশ্যই থেকে রিকোয়েস্ট করবো, হয় একদিন আমার ছেলের সঙ্গে একটু দেখা করেন। এখন আমি যেটা বলতে চাচ্ছি যে পাটোয়ারির এই যে কথা না আমি বলছি, এর কথা তো কিছু ভক্ত আছে। আপনি দেখেন এই যে আপনার এই যে এখানে যে ইলেকশনটা হলো মতিঝিলে, মির্জা আব্বাস ভাই, আমি তো একজন আব্বাস ভাইকে বললামই যে আব্বাস ভাই আপনি তো অসুস্থ হয়ে গেছেন ওর কথার চোটে। তো এখন মানে বিষয়টা হলো কি যে ও এত কথা বলছে, এটাকে কিন্তু লোকে পছন্দ করে না, কিন্তু এত লোক তো ভোট দিছে। তাহলে কি টোটাল আমাদের মানসিকতা চেঞ্জ হয়ে যাচ্ছে? হাদির কথা বলেন আপনি, হাদি মারা গেছেন, ওনার কোনো বদনাম করতে চাই না, ওকে আমিও খুব পছন্দ করতাম। তো হাদি তো গালাগালি করে জাতীয় নেতা হয়ে গেছে, মানে ওর ভাষা তো আরও অশ্লীল ছিল কিছু কিছু ক্ষেত্রে, এবং এটা করে সে তো জাতীয় বীরের জায়গায় কিন্তু দখল করে নিছে। এখন এগুলি কিভাবে সম্ভব হয়েছে? এখন এর পেছনে কি রাজনীতি আছে? যে কথাটা ডারিন বললেন, যে কথাটা কিন্তু সত্য, যে আপনি যদি গালাগালিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পেছনে যদি একটা রাজনীতি থাকে, সেই রাজনীতিকে যদি আপনি বাড়তে দেন, তাহলে এটা কতটুকু গ্রহণযোগ্য হবে? এই বয়সী ছেলে মেয়েদেরকে যারা ঘটছে, এটা তাদের ব্যাপারে আমি এটা নিয়ে কিছু বলতে চাই না, কারণ ওইটা আমি বুঝবো না। কিন্তু এই দেশের ছেলে মেয়ে খেলে আমাদের দেশে আছে, আর দেশে নাই, আর দেশে তো আছে। তো তারাও কি এটা করে? আমি কিন্তু ইন্ডিয়ার যে কয়েকদিন আগে আন্দোলন হলো, খুব মন দিয়ে খেয়াল করছি যে ওরাও কি ধরনের, ওদের মধ্যেও কিন্তু এই ধরনের ল্যাঙ্গুয়েজ আছে, আমি খেয়াল করেছি এই ধরনের অশ্লীল কথাবার্তা। যে কারণে কালকে দেখলাম যে নরেন্দ্র মোদী একটা ভাষণই দিলেন যে এই ধরনের আমাকে নিয়ে বলছে, আমার মাকে নিয়ে বলছে, খুব দুঃখ করে বললেন আর কি। তো
এটা কি বয়সের দোষ কিনা আমি জানি না, কিন্তু তার চেয়ে বড় কথা হলো যে নাসিরুদ্দিন পাটোয়ারি তার ওই বয়সের লোকটা, তার তো একটু বয়স হয়েছে না, তার কাছ থেকে তো আমি তার সময়ের যে উনি এই বয়সের মনোযোগ আকর্ষণ করতে চান এই সবাই। বয়সে একজন লিডারের মতো কথা তো আমি আশাই করব। আর আমি যে কথা উনি বলেছিলেন আমার উদ্ধৃতি দিয়ে আমি কিন্তু এটা বলেছি যে উনি যখন কথা বলেন না, কেন যেন মনে হয় উনি বলছেন যে আমাকে মারো, আমাকে মারো, আমাকে তোমরা কিছু বলো না কেন, তাহলে কি আরও আমি কি আরেকটু বাড়াই দেবো, মাত্রা বাড়াই দেবো, এরকম একটা ভাব আমার কাছে মনে হয়। একটা কথা কি যে এটা মানে যেটা মূল পয়েন্ট যেটা, সেটা হলো এনসিপির লিডার এটা করতেছে কেন, না কিন্তু করতেছে, তারা কিন্তু এই কাজগুলো করতেছে, কেন করতেছে, করার পেছনে আমার মনে হয় একটা কারণ আছে। সেই কারণটা আমার মনে হয় পরের টার্মে আমি বলি, পরের টার্মে একটা সুযোগ পাবো তখন আমি বলি। আচ্ছা, হুমায়রা নূর, আমরা দেখছি যে এই যে আপনাদের পদযাত্রাকে কেন্দ্র করে আপনাদের যে মোর্চার সঙ্গী, জোট সঙ্গী জামাত ইসলামী, তাদের সাথে আপনাদের এক ধরনের দূরত্ব বাড়ছে। সিনিয়র পর্যায়ে না বাড়লেও আমরা দেখছি যে পাল্টাপাল্টি বক্তব্য চলছে। ছাত্র শিবিরের সাবেক সভাপতি জাহিদ একটা পোস্ট দিয়েছে, তার পোস্টের রিপিটে মনিরা শারমিনও একটা পোস্ট দিয়েছে। সব মিলে কি জামাতের সাথে কি আপনাদের সম্পর্কে কোনো কারণে দূরত্ব বাড়ছে? ধন্যবাদ মুস্তফা ভাই আপনাকে, আমার সমালোচক এবং আজকে আমাদের যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আপনার প্রশ্নের উত্তরটা আগে দিব না ওনাদের প্রশ্নগুলো আগে খণ্ডন করব কথাগুলো? আপনার সুবিধা যেটা আপনি মনে। প্রথমে আসলে যে কথাগুলো ওনারা উল্লেখ করলেন একটা একটা করে আগে বলে তারপর আপনার কথাটায় আসছি। আমি নেহরিন আপার সাথে ডক্টর অনেকগুলোই করা হয়েছে এবং আপার কথা তো শুনি, উনি মানে ইফ আই টার্ম হার যে শব্দের রানী, তাহলে আসলে এটা ভুল বলা হবে না। হ্যাঁ, ওনার দর্শকরাও খুশি হবে। তো মাঝে মাঝে আপাকে বলতে শুনেছি যে আপা যেটা বলতে চান যে আমরা নরম পন্থা বলেছি, এই কথাটা আমি এনসিপি না জাতীয় নাগরিক কমিটিতে যখন জয়েন করেছি তখন থেকে আজ পর্যন্ত এই শব্দটা আমি কখনোই বলতে শুনি নাই। আমরা মধ্যপন্থার কথা বলেছি। তো আপা নরম করে মধ্যপন্থার কথা বললে যে মধ্যপন্থা নরম পন্থা হয়ে যাবে, ব্যাপারটা ঠিক এমন না। তো যেহেতু সামনাসামনি আছি, জিনিসটা কারেক্ট করে দিতে চাই। মধ্যপন্থার রাজনীতিটাই আমরা আসলে করতে চাই এবং রাজনীতিতে আমাদের আশা, ধরেন আমি তো একেবারেই একজন পেশাজীবী মানুষ, আমার রাজনীতি করতে আসার উদ্দেশ্য কি? দেশে সুশাসন নিশ্চিত করা। যেই এক দফার দাবিতে এই গণ অভ্যুত্থান হয়েছিল, সারা বাংলাদেশের মানুষ রাজপথে নেমে এসে একটা অভ্যুত্থানকে সফল করেছিল, সেই স্বৈরশাসনের পতন করা, রাষ্ট্রীয় কাঠামোর পরিবর্তন করা, বিচার নিশ্চিত করা, আইনজীবী হিসেবে একজন মানুষের পাশে দাঁড়ানো, এইটুকুই আমার দাবি ছিল। এখন যাকে নিয়ে এত বক্তব্য, এত বিতর্ক, তার কথা মোস্তফা কামাল ভাই বললেন যে একটা গোষ্ঠী কিন্তু তার কথাকে সমর্থন করে, আরেকটা গোষ্ঠী যারা অনেক সবসময় শ্রুতিমধুর কথা শুনতে অভ্যস্ত, তারা ওনার কথাকে গ্রহণ করতে পারছেন না, স্বাভাবিক। আবার হাদির উল্লেখ করলেন, তো হাদির কথাও অনেকে পছন্দ করে, অনেকে পছন্দ করে না। একটা বিষয় একেবারে না দেখালেই না। হ্যাঁ, আপা বললেন যে বট আইডি যারা গালাগালি করে তারা তাদের আইডিতে ঢুকলেই নাকি প্রোফাইল পিকচারে হাদিকে দেখতে পায়। এটা দুঃখজনক। হ্যাঁ, এটা দুঃখজনক, কিন্তু আপাকে একটু দেখাতে চাই। আপা তো এক পক্ষের কথা শুনলেন, বোন হিসাবে আমার কথাটাও যদি আপা শুনেন তাহলে হয়তো উনি জাজ করতে পারবেন রাইটলি। বটের কোনো পরিচিতি নাই। হ্যাঁ, আমি বিশ্বাস করি যে যারা এই ধরনের কাজ করে তারা রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার চেয়ে তারা ব্যক্তিগত মানসিক বিকৃতির বহিঃপ্রকাশ ঘটায়। আপনি দেখেন, আমার একটা পোস্টে একজন ভদ্রলোক আমাকে মবর্গীয় গালি দিয়েছেন এবং খাট টাট এই ধরনের কথা উল্লেখ করেছেন। আমি মনে হয় মানে আমি তো জামাত শিবিরের মানে পছন্দের তালিকায় আমার কখনোই ছিল না, কিন্তু আমি একটা ধর্মীয় ব্যাকগ্রাউন্ড, আমার ফ্যামিলি মুসলমানের ফ্যামিলি থেকে বিলং করি দেখে আমি হিজাব করি ছোটবেলা থেকেই। আমার মতো মানুষকে এই ধরনের গালি দেওয়ার আগে দুবার চিন্তা করা উচিত। তার উপর আমি আইনজীবী। দেখেন এই আইডিটাতে আমি ঢুকি, আপনারা দেখেন কাভার ফটোতে কার ছবি বলেন তো? দেখা যাচ্ছে না দূর থেকে। এই যে জনাব তারেক রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া, এবং এরকম আমি আরো 100টা দেখাতে পারবো। দুঃখজনক হচ্ছে যে এরা এগুলো করে কি হাসিল করতে চায়। এগুলো এই যে ধরেন জামাত ইসলামের কেউ নাহরিন আপাকে আজকে গালমন্দ করলো বা বিএনপির কেউ আমাকে গালমন্দ করলো, এটা করে তারা রাজনৈতিকভাবে কি কি
Achieve হাসিল করতে করবে, চায়। কি কি অ্যাচিভ করবে? আমার তো মনে হয় না যে এতে করে রাজনৈতিকভাবে কিছু অ্যাচিভ করার আছে। হ্যাঁ আছে। এটা তারা কখন এনকারেজ হয় এগুলো করতে জানেন? যখন রাতারাতি মাত্র 6 মাসও বিএনপি করে নাই এমন একজন লোক টকশোতে বসে স্ববর্গীয় গালি দিয়ে, এবং আজকে দেখলাম উনি পর্ন ভিডিওর সাথে রাজনৈতিক বক্তব্যকে তুলনা করছেন। তো আমার বাপের জন্য আমি জানি না, ধরেন আমার জ্ঞান বলে যে এটা সবচেয়ে খারাপ জিনিস, সেটার সাথে উনি তুলনা করছেন। তো এই ধরনের একজন ব্যক্তি আগে কি করেছে সেই কথা ধরেন বাদই দিলাম, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী পিএস সে হওয়ার পরেও যখন এই ধরনের কথা বলতে পারে, তখন ওই যে আপনারা বলেন যে প্রধানমন্ত্রীকে কেন দোষ দিই, শুনেন উনি যখন নির্যাতিত হয়ে দেশ ত্যাগ করেন লন্ডনে, আমি ওনাকে সচক্ষে দেখেছি, উনি সোজাভাবে হাঁটতে পারতেন না, আমাদের কষ্ট লাগতো না? এখন বেগম খালেদা জিয়াকে সম্মান করি, উনি উনার ভাষার কারণেই কিন্তু সবার সম্মানের জায়গাটা অর্জন করেছেন। উনি দলমত নির্বিশেষে সবার সম্মানের জায়গাটা অর্জন করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের এই বাকশাল যে সৃষ্টি করেছিল, সেই বাকশাল নির্মূল করা থেকে শুরু করে বাংলাদেশের মৌলিক কাঠামোগত সাংবিধানিক পরিবর্তন করার জন্য উনি একটা বড় ভূমিকা রেখেছিলেন। আপনি কি সেটা অস্বীকার করবেন? ওনাকে আপনি কেন কুক্ষিগত করতে চান দলগতভাবে? যদি প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী, যিনি প্রধানমন্ত্রীর একেবারে কাছে থাকেন, উনি বারংবার উনি উনার কাছে পারমিশন নিয়ে নাকি নাসিরউদ্দিন পাটোয়ারিকে কোথায় সভা সমাবেশে যাইতে হবে, কি আশ্চর্য ব্যাপার। তো এই ধরনের আচরণ উনি যে বারবার উনি কোথায় কি করে, একদিন আমার সাথে উনি একটা শো আসলে থেকে, কি জানেন, যিনি নেই তার না আমি বলছি এখানে নাসিরউদ্দিন পাটোয়ারি তো নাই, তার বিষয়েও তো আমরা কথা তার বলছি। বিষয়টা আমি আপনাকে একেবারে উনার সামনেই বলতে পারবো, উনার বিষয়ই তো বলছি, অন এয়ার বলছি, আপনি ভেরিফাই করবেন। ধরেন উনি যে পাবলিক স্পেসে যে বক্তব্যগুলো দেন এবং যেইভাবে উনি হিংস্রতাকে প্রমোট করেন, এইগুলো করার পরেও যখন উনি এই ধরনের একটা পোস্ট পান, তখন অবশ্যই এই ধরনের আচরণ যেই ছেলে মেয়েগুলো করে রাজনৈতিক সহিংসতার কারণে আমাদেরকে অনলাইনে হ্যারাসমেন্ট করে, তারা আসলে এনকারেজড হয়। আপা যে বললেন আপা হ্যারাস হয়, আমি অবাক হয়ে দেখলাম যে প্রধানমন্ত্রী নিজে একজন ব্যারিস্টারের বাবা, অথচ উনার যে উনার টিমের মধ্যে একজন নারীও নাই। আপা আছে বলেন? মানে আমি জানি না, আপার সময় হইলে আপা হয়তো আমাকে ইনফর্ম করতে পারবেন। আপা থাকলে বিশ্বাস করেন, আপা যে দলের সাথে জোট করেছেন তারা একটাও দেয়। আমি বলছি ওইটা নিয়ে তো ভাইয়ের উত্তরটা আমি দিবই। আপনার কথা বলছি যে আপনি যদি থাকতেন আমি ব্যক্তিগতভাবে খুশি হতাম, কারণ একজন যোগ্য মানুষ গিয়েছে, তাহলে মানুষ লেস এনকারেজ হইতো যে অসভ্য লোকদের প্রধানমন্ত্রী প্রশ্রয় দেয় না। এই কথার কারণে এই কথা বলেছি, শুধু এনসিপি প্রশ্রয় দেয় না সেই জায়গায় তো আমি আসছি। এখন আমাদের অবস্থান কি? ধরেন এই ধরনের সিচুয়েশন যখন হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের দলের একজন কটু কথা লিখেছে, সাথে সাথে কিন্তু আমরা বহিষ্কার আদেশ দিয়েছি। নাসিরউদ্দিন পাটোয়ারি নিয়ে আপনি যে কথাটা বলছেন যে তার বক্তব্যের বিষয়ে আমরা কি কথা বলেছি কিনা, নাসিরউদ্দিন পাটোয়ারি, আমরা আমাদের পিসি মেম্বার নাসিরউদ্দিন পাটোয়ারি, পলিটিক্যাল কাউন্সিলের মেম্বার, তাকে আমরা গত বছর তাকে হাসনাত আব্দুল্লাহকে, সার্জিসকে, তাসনিম সারাকে আমরা শোকজ দিয়েছি এবং সেটা তারা যথাযথ জবাব দিয়ে সেখান থেকে তারা দায়মুক্ত হয়েছে। এখন উনার যে অবস্থান, সেই অবস্থান নিয়ে আমরা দলীয় ফোরামে প্রশ্ন করছি কিনা, কথা বলছি কিনা, সেটার আউটকাম কি, উনি কেন এই কথাগুলো বলছেন, এইভাবে কেন বলছেন, সেটা একটু জানার চেষ্টা করেন। আমরা রাজনীতিটা করতে এসেছি ওই যে কথাটা বলা শুরু করলাম যে সুশাসন প্রতিষ্ঠা করার জন্য। সেই জায়গাটায় আপনি ধরেন জনাব জিকে গাউসের নামে গোয়েন্দা তথ্য 31 ডিসেম্বর 2024 জনাব জুলকারনাইন সাহের অনলাইনে প্রকাশ করেছে, স্পষ্টভাবে লিখেছেন যে উনি এলাকায় চাঁদাবাজি, দখলদারি, মামলা বাণিজ্য, নিজ দলের নেতাকর্মীদের নামে দমন পীড়নের জন্য মামলা ঠুকে দেয়া, এই ধরনের কাজ যে করেছেন সেইটা নিয়ে গোয়েন্দা রিপোর্ট জুলকারনাইন স্যার প্রকাশ করেছে, আপনারা খুঁজে দেখতে পারেন, আমাকে বললে আমি এখন দেখাতে পারবো। সেই ভদ্রলোকের এলাকায় যে মানুষ নিষ্পেষিত হচ্ছে, সেই নিষ্পেষণ দমন করার জন্য আমার সরকার যদি ব্যবস্থা নিত, এবং সারা বাংলাদেশে যে কোনো জায়গায় মব ভায়োলেন্স, দেখেন আজকে প্রথম 6 মাসে 261 জায়গায় মব ভায়োলেন্স হয়েছে, 133 জন নিহত, 556 জন হচ্ছে আহত। এইটা কন্ট্রোল করার প্রথম যখন একটা লাইন শেষ করি, প্রথম যখন কুষ্টিয়ায় মব ভায়োলেন্সে যখন নিজ দলীয় নেতাকর্মীদের পাওয়া গেল, ওই সময় যদি কঠোর আচরণ করতেন তাহলে আজকে আর এই দৃশ্য দেখতে হতো না। ফিজিক্যাল ভায়োলেন্স ইজ নট কম্পারেবল টু ভার্বাল ভায়োলেন্স এট অল। কোনো আইন এটাকে সমর্থন করবে না। নাইন ইসলাম খান, আপনার
আমি বরং ওর প্রশ্নের উত্তরগুলোই দেই, হ্যাঁ, মানে আপনি প্রশ্ন করার আগে। সেটি হচ্ছে যে ধরেন প্রথমে আমাকে হুমায়রা একটা সুন্দর বিশেষণে বিশেষায়িত করলেন, শব্দের রানী, খুব নাইস। কিন্তু ওই যে বললাম হাদির প্রোফাইল থেকে যা আসে, ধরেন আমাদের মতো মেয়েদেরকে লেখা হয় রাতের রানী। হ্যাঁ, না, আমি শেষ করি, লাগে শুনতে বলেন, আমিও তো পছন্দ করি না, হুমায়রা, আমাকেও তো আপনার শুনতে সময় আমি হয়। কথা বলি নাই, আপনি তো অনেক কথা বললেন, কথা শুনতে হবে। আমি মনে হয় সেদিনও শুনলাম কেউ কেউ আপনাদের দলের কাউকে বলছিল যে কথা শোনার একটা প্র্যাকটিস, সেটা করা উচিত হুমায়রা। হ্যাঁ, সেটা হচ্ছে হুমায়রা বললেন যে বটের পরিচয় নাকি নাই। আমরা কি দেখি নাই যে কোনো রাজনৈতিক দল স্বীকার করেছেন তারা বট বাহিনী পালেন? করেছেন তো। হুমায়রা আমাকে ওই শব্দের রানী দিয়ে উনি খুব সুন্দর করে বললেন উনি নাকি নরম পন্থা কখনো শোনে নেয়। আমার ধারণা হুমায়রারা যেগুলো বলেন, হুমায়রারা হয়তো যেগুলো ওনারা কাগজে লেখেন, ওনারা কখনো সেটা পড়েন না। হ্যাঁ, বলার জন্য বলেন। দেখেন, আমি জাস্ট উনি বলার পরে আমি গুগল করলাম যে এনসিপি কি নরম পন্থা কখনো বলেছে। রিপ্লাই, যে স্ক্রিনশট রেখে দিচ্ছে, দেখেন এখানে লেখা, সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে নাগরিক পার্টি, ন্যাশনাল সিটিজেন পার্টি মধ্যপন্থা বা নরম পন্থা শব্দটি ব্যবহার করেছে। মধ্যপন্থা, এখানে নরম পন্থা যদি লেখা থাকে আপনি আপনার পড়ে Google দেখতে কি পারেন। authentic report? আপনি একটু বলেন যে ঠিক কোন দিন আমি শেষ করে আপনার যখন সময় হবে, আপনি তো দেখাচ্ছিলেন। আপনার যখন সময় হবে তখন আপনি বলবেন কাইন্ডলি, ঠিক আছে? এটা একটা ভদ্রতা এবং না, সেটা আপনি তো বজায় আমাকে রাখাটা। দেখাচ্ছিলেন। না, এটা আপনার দেখাতে হলে আপনাকে কথা বলার প্রয়োজন নেই। আপনি আমাকে প্রশ্ন করেছেন, উত্তর দেন। আচ্ছা, আপনাকে শেষ করতে দেন। শিক্ষা দেন, আপনি একটু সহিষ্ণুতা না, আপনি আমার প্র্যাকটিস কথার করবেন মাঝখানে, please। এটা একটা টক শো এবং সবার জন্য নির্ধারিত সময় থাকে। জি, তো জি, পরমত সহিষ্ণুতা, আপনি যখন আমার address মনে হয় করবেন হুমায়রা আমাকে, বলুক। এটা একটু আমার সহিষ্ণুতা মনে হয় না, আপনি একটু থামেন, ওনাকে শেষ করে আপনাকে জি, জি, আমার মনে হয় না যে এরকম করে ধরেন আপনি সবসময় এই ঘটনাগুলাই ঘটে, অর্ধেক কথা তারা বলে দেয়। এবং উনাকে যে প্রশ্নটি আপনি করেছেন সেটার উত্তর কিন্তু উনি দেন নাই, উনি অন্য কথা সময় শেষ বলেছেন। হয়ে গেছে, পরে দিব। কথা মানে কি বলবো আর, এগুলো হচ্ছে এক ধরনের ট্যাকটিক্স যে আপনাকে আপনার ফোকাস পয়েন্ট, মানে আপনার ফোকাল পয়েন্ট থেকে দূরে সরিয়ে ফেলা যখন আপনি কথা বলবেন। যে কথাটি বলছিলাম নরম পন্থা, এটি আমি বলতে পারি এনসিপি যখন ওনারা নতুন পার্টি হিসেবে আসলেন, সেদিন প্রথম অনেক পেপারে তারা তাদের যে আইডিওলজি বা যেগুলো ছাপা হয়েছিল, আপনি দেখবেন নরম পন্থা সেখানে ছিল, এটি আছে। এবং এখানে লেখা আছে, গুগল নাকি কখনো বলে সত্য বলে না, আমি যেটা রেফারেন্স থেকে দেখেছি, হুমায়রা পরে বাসায় যে একটু চেক করলে ভালো হবে। আচ্ছা, এরপরে যেটা বললেন যে বটের কথা বললাম, হুমায়রা একটা কথা বললেন, সেটা আমি নারী হিসেবে তীব্র প্রতিবাদ জানাই। উনি বললেন উনি ইসলাম ধর্ম পালন করেন, উনি হিজাব করেন এবং উনি আইনজীবী, উনাকে কি এসব গালি দেওয়া যায়? তার মানে হুমায়রা নিজেকে একটি উচ্চমার্গীয় নারী হিসেবে দেখছেন, যার একটি লেবাস আছে হিজাব, যার একটি ধর্মীয় পরিচয় আছে। কিন্তু বাংলাদেশে যে হিন্দু মেয়েটি বা যে মেয়েটি গার্মেন্টসে চাকরি করে, যে হুমায়রার মতো অত শিক্ষিত আইনজীবী না, তাকেও কি আপনি বুলিং করার রাইট রাখেন? তার মানে একজন রাজনৈতিক দলের নেত্রী যখন নিজেকে বিশেষায়িত জায়গায় যে দেখবে এবং অন্য মেয়েদের ক্রাইসিস তার কাছে মনে হবে যে আমাকেই করতে পারে, এটা রাজনীতির একটি বড় সমস্যা। কারণ রাজনীতিবিদ হতে গেলে আপনাকে প্রান্তিক জায়গা থেকে শুরু করতে হবে, নিজেকে প্রান্তিক মানুষ মনে করতে হবে। আচ্ছা, এরপরে যেটি উনি বললেন যে প্রধানমন্ত্রী একজন সহকারীর কথা বললেন এবং বলে প্রধানমন্ত্রীকে দোষারোপ করলেন। তাহলে আপনি কেন পাটোয়ারির দোষ এনসিপি সবার উপর দিতে পারবেন না? প্রধানমন্ত্রীর সহকারীর দোষ যদি প্রধানমন্ত্রী ঘাড়ে যায়, তাহলে এনসিপির যারা শব্দবাদে যেসব কথা বলেন, আপনাকে এই করবে, আর কালকে পাটোয়ারির কথা শুনেছেন, প্রধানমন্ত্রী কোনো চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে, ভালো কথা, বাংলাদেশের রাজনীতি এরকম হওয়া খুবই ভালো কথা। তাহলে এনসিপির মানে পাটোয়ারির দোষ কেন এনসিপির সবার ঘাড়ে পড়ে না? হুমায়রা খুব সুন্দর করে বললেন, উনি যখন লন্ডনে ছিলেন তখন উনি প্রধানমন্ত্রীকে দেখেছেন যে প্রধানমন্ত্রী ঠিক মতো হাঁটতে পারেন না, উনি বেদনার্ত হয়েছেন সেটা দেখে। 3 দিন 4 দিন আগেই মুনিরা শারমিন বলেছেন যে আপনি কি এখনো আপনার মেরুদণ্ডের ব্যথা ভুলে গেছেন? পাটোয়ারি সবসময় এটি বলে, নাহিদ ওই কথা বলেছে। হুমায়রা যদি এতই মানে এই জায়গায় উনি এত সেন্সিটিভ হন, হুমায়রার জায়গা থেকে হুমায়রাকে একবার কখনো বলেছেন যে এই যে ফিজিক্যাল ভায়োলেন্সটা হয়েছে ওনার প্রতি প্রতিবাদ জানিয়েছেন? জানায় নাই। তার মানে হচ্ছে কি এনসিপি যে কথাগুলো বলে এগুলো হচ্ছে তার রাজনৈতিক স্ট্যান্ড, কিন্তু তার বিশ্বাসের সাথে রাজনীতি মিলে না। এনসিপি আরেকটা সমস্যা যেটা হয়, আমাকে নিয়ে সবসময় হয়, মুনিরা শারমিন আপনার এই টকশোতেই বলে গেছে যে আপনি কি এমপি হচ্ছেন? উনি আজকে বললেন যে আমাকে মন্ত্রী দেখলে ওনার ভালো লাগতো। উনারা আসলে সেই রাজনীতিটি করে বা উনারা ভাবেন, দেখেছেন যে মুনিরা শারমিন
একটি পোস্টের জন্য, এমপি হওয়ার জন্য কত যুক্তি দাঁড় করিয়েছেন। এদের সমস্যাটা হচ্ছে এনসিপির, এজন্যই এনসিপি কিন্তু একটা ভালো জায়গায় যেতে পারলো না, কারণ ক্ষমতার লোভ। ওনারা ভাবেন যে আমরা যারা টকশোতে এসে কথা বলি আমাদের সবারই আসলে কোনো পদ না পদবি পাওয়ার একটা ইচ্ছা থাকে। ওনারা এটা জানেন না যে বাংলাদেশের অনেক মানুষ আছে টকশোতে কথা বলে, যাদেরকে সংরক্ষিত আসনে এমপি হওয়ার জন্য বলা হয় তারা সেটা ফিরিয়ে দেয়। অনেকেই আছেন যাদেরকে উপাচার্য হতে বলা হয়, তারা ফিরিয়ে দেন। সেই সক্ষমতা বাংলাদেশের অনেক নারী রাখেন, কারণ তারা জানেন যে তাদের গোলটা কি, তারা কাদের জন্য কাজ করেন। হুমায়রা বলেছেন উনি নারী দেখেন নাই, উনি দেখেন নাই যে 21টা ডিসি নারী এই মুহূর্তে আছে। উনি কি সেটা দেখেছেন? উনি কি দেখেছেন যে ফুটবল খেলায় এবার যে শিশুরা অংশগ্রহণ করলেন, 22 লক্ষ শিশুর মধ্যে 11 লক্ষ মেয়ে শিশু? হুমায়রারা কি সেগুলো দেখেন? হুমায়রারা ভাবেন যে নারীদের ক্ষমতায় আসতে গেলে শুধু প্রধানমন্ত্রীর পাশে থাকতে হবে। আপনি একটি পদে না বসেও কত যে ক্ষমতাবান হতে পারেন বা প্রান্তিক নারীদের জন্য কাজ করতে পারেন, এই ধারণাটা আসলে ওনাদের হয় না। আসলে এটাতে আমি দোষও দিই না, এটা একটা নতুন রাজনৈতিক দল, রাজনৈতিক দলের একটা এজেন্ডাই থাকে সবসময় ক্ষমতায় যাওয়া। ওনারাও হয়তো সেটার বাইরে যেতে পারেনি। আমি আশা করব হুমায়রা যখন আমার বয়সের কাছাকাছি যাবেন তখন হয়তো হুমায়রা সেই পথে হাঁটবেন। আপনার কি কোনো প্রশ্ন ছিল আমাকে করার? সেটা করতে পারেন, কারণ হুমায়রা অনেক কথা বলেছে, আমিও কিছু বলতে পারি। তাহলে বলেন। প্রশ্ন হচ্ছে যে এই যে জামাত এনসিপির মধ্যে ওনাকে যে প্রশ্নটা করলাম, যে দূরত্ব বাড়ছে এবং পাল্টাপাল্টি ফেসবুকে জন্য বিতর্ক চলছে, এবং ছাত্র শিবিরের সাবেক সভাপতি জাহিদ ইসলাম উনি বলেছেন যে এনসিপির এই যে পদযাত্রা করছে, এই পদযাত্রা একটা পিছনে ডিপ স্টেটের একটা ভূমিকা আছে। পক্ষান্তরে মনিরা শারমিন বলছে যে এনসিপি যে পদযাত্রা বিভিন্ন জায়গায় যে হামলার শিকার হচ্ছে, এর জন্য জামাত ইসলামী খুব কঠোরভাবে তাদের সমালোচনা করছে না এবং প্রতিবাদ করছে না। তো এই যে ওদের জোটের মধ্যে যে একটা টানাপড়ন, এটা কি আসলে কি কৃত্রিম নাকি আসলেই? শুনেন, এটা তো আসলে মানে এই জোটের এইগুলো আমরা যা দেখি, আমি সবসময় মনে করি মানে এনসিপি অনেক ক্ষেত্রেই এনসিপির নেতা নেত্রীদেরকে দেখলে আপনি বুঝবেন জামাতের বি টিম। এবং আপনি একটি রিপোর্ট আপনি দেখেছিলেন যে এনসিপির যে 6 জন পার্লামেন্টে গেছেন তাদের 5 জনই ছিল শিবিরের কর্মী। এটা তো রিপোর্টেড, এটাও নিশ্চয়ই হুমায়রা অস্বীকার করতে পারবেন না। আমি জানি না সত্যতা, কিন্তু রিপোর্টের কথা, আমি বানিয়ে তো বলি নাই। তো তার মানে হচ্ছে জামাত এবং এনসিপি তাদের এক ধরনের পর্দার অন্তরালে যোগসাজশ থাকেই। আবার অনেক ক্ষেত্রেই হয় কি, তাদের এই জোটগুলো অনেক ক্ষেত্রেই সুপারফিশিয়াল হয়। যেমন ধরেন ইলেকশনের জন্য জোটটির হয়তো দরকার ছিল, এখন হয়তো দরকার নাই, কারণ এখন আবার রাজনীতির মাঠ গরম করতে হবে। যেহেতু ধরেন এই মুহূর্তে রাজনীতির মাঠ গরম করার জন্য বা রাজপথে নামার জন্য হয়তো একটা ইস্যু, এটাও হয়তো তাদের একটা স্ট্যান্ড। তারা হয়তো দেখাচ্ছেন তারা আসলে দুটি পথ দুদিকে গেছে বেঁকে, হয়তো পথটা একই আছে কিন্তু বেঁকে গেছে। ধন্যবাদ কামাল ভাই। সেটা হচ্ছে যে আজকে জামাত ইসলামের থেকে বলা হয়েছে যে ইন্ডিয়ান হাই কমিশনের সাথে মার্কিন রাষ্ট্রদূত একটা বৈঠক করেছেন। বৈঠকটা নেপথ্যে ছিল আচ্ছা ফ্যাসিবাদী সরকার, ফ্যাসিবাদী দলকে আবার রাজনীতিতে প্রাসঙ্গিক করা, এবং যাতে ওই তাকে মূল কথা হচ্ছে তাকে তাদের সেই দলটাকে আবার দেশে ফেরানোর একটা চেষ্টা। এটা জামাত মনে করছে যে এটা বিএনপির এক ধরনের পলিটিক্যাল স্ট্যান্ডবাজি। জামাতের এই আশঙ্কা আপনি একদম উড়িয়ে দিতে পারেন না। এটা হতে পারে, কারণ যিনি আসছেন বাংলাদেশে মার্কিন যে প্রতিনিধি, উনি তো একই সঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বটে। অবশ্যই, আবার দক্ষিণ এশিয়া বিষয়ক উনি দক্ষিণ এশিয়া। হ্যাঁ, বাট জামাত যেটা বলছে যে যেহেতু উনি ভারতে নিযুক্ত রাষ্ট্রদূত, সেহেতু হতেও পারে, আবার নাও হতে পারে। জামাত তার পলিটিক্যাল স্ট্যান্ড থেকে, তার অবস্থান থেকে তারা এরকম একটা আশঙ্কা প্রকাশ করেছে। কিন্তু বাস্তবতা কি সেরকম? বাস্তবতা এটা বলা বড় কঠিন, কারণ এটা তো আর ঘোষিত না। ভেতরে ভেতরে হয়তো জামাতের আগেই ভাগে বলে হয়তো বিএনপিকে একটু সতর্ক করতে চাচ্ছে, হয়তো বিএনপির উপরে আগে ভাগে একটা চাপ দিতে চাচ্ছে। দেখেন এগুলো আসলে না, আমি আপনাকে একটু বলি যেটা আগেবার বলতে চেয়েছিলাম, যে এগুলো আসলে সবই রাজনীতি। জামাতের এই মুহূর্তে রাজনীতিটা কি জানেন? জামাতের এই মুহূর্তে রাজনীতি হলো আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগকে মাঠে নামতে না দেওয়া। এটা হলো জামাতের 1 নম্বর রাজনীতি। এটা এই কারণে যে জামাত মনে করে যদি আগামীবার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনটা হয়, বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হওয়ার যে ইতিহাস, তারা এখান থেকে হিসাব করে নিচ্ছে যে সাধারণত সরকারি দল, ক্ষমতাসীন দল আসে না। যদি আওয়ামী লীগ যদি রাজনীতিতে না আসতে পারে, তাহলে ক্ষমতার বাইরে দল হলো তারা।
তাদের একটা বিরাট চান্স। কিন্তু তাদের কি সেই সাংগঠনিক সক্ষমতা আছে? আমি বলছি এটা নিয়ে সাংগঠনিক সক্ষমতা অনেক কিছুই নাই, বাট তাদের মনে করতে তো কোনো নাই। তারা তো মনে করতে পারে ভাই, একজন লোক মনে করবে, আপনি তো আপত্তি করবেন না, অবশ্যই আপত্তি আপনার করেন মন না, তো আপনার কাছে, আমি কেন আপনাকে বাধা হ্যাঁ, দেব? আমার তার মন তার কাছে, মনে মনে যে আনন্দ পাইতে দেন আপনি তাকে, সে এটা ভাবছে। ওটা নিয়ে আমি একটু পরে বলতেছি। আমি আগে যেটা বলতে চাইছিলাম সেটাকে শেষ করি। সে হলো এনসিপি এই কাজগুলো কেন করতেছে। আসলে যেটা হয়েছে, এনসিপিকে নিয়ে না অনেক মানুষের মধ্যে অনেক প্রত্যাশা ছিল, আমার মধ্যেও ছিল। আমি নিজেও ভাবছিলাম যে এনসিপি একটা ভালোভাবে শক্তভাবে একটা রাজনৈতিক দল হিসেবে দাঁড়ায় যাক। দাঁড়ালে কী হবে, মানুষের কাছে কিন্তু অনেকদিন ধরে একটা তৃতীয় দল নাই। আওয়ামী লীগ, বিএনপি, জামাতকে তারা তৃতীয় দল মনে করে না। জামাত একটা ধর্মভিত্তিক দল, সেটা অন্য জিনিস। কাজে তারা আওয়ামী লীগ, বিএনপির বাইরে একটা থার্ড ফোর্স তারা আশা করছিল যে একটা যদি দাঁড়ায় আমরা তার সঙ্গে যাব। এনসিপি সেই সম্ভাবনা নিয়ে কিন্তু আসছিল, কিন্তু এরা খুব দ্রুত মানে জন্ম নেওয়ার আগেই তারা ক্ষমতার স্বাদ পেয়ে গেছে। ইন্টারিমের সময় তারা আগেই ক্ষমতার স্বাদ পেয়ে গেছে, এবং তারা কিন্তু ক্ষমতাধর মানে দল হিসেবে কিন্তু বিরাজ করত। বিভিন্ন উপজেলায় সব জায়গায় তারা কিন্তু দাপটের সঙ্গে ছিল। এটা আক্ষেপ করে একবার পার্লামেন্টে হাসনাত আব্দুল্লাহ বলেছিল। আচ্ছা, তো তারা ওই স্বাদটা পাওয়ার কারণে তারা ওই স্বাদটা ছাড়তে চায় নাই বলেই নীতিগত কোনো মিল অন্ততপক্ষে দৃশ্যত না থাকা সত্ত্বেও, ভেতরে ভেতরে কী আসলে বাদ দেন, গুপ্ত শব্দটা তো আমাদের এখানে এখন বহুল প্রচলিত হয়ে গেছে, কে কোথায় গুপ্ত আমি জানি না, কিন্তু দৃশ্যত তাদের সঙ্গে জামাতের রাজনৈতিক কোনো মিল নাই। তারপরেও তারা কিন্তু জামাতের সঙ্গে যে করছে, মানে জোট করছে কেন, একমাত্র ওইটাই যে ক্ষমতার যে স্বাদ তারা পেয়েছে, সেই স্বাদ থেকে তারা বেরোতে চায় না। এবং এইটা করতে গিয়ে দলটা আসলে সুইসাইড করছে, এটা আমার বিবেচনা। আমি এভাবে ভাবি যে মানুষ করছে কি চট করে, মানুষ কিন্তু মানুষ কী করে জানেন, মানুষ কিন্তু দেখে আপনি কি বলেন আর কি করেন। যখন না মিলে তখনই আপনার নামের সঙ্গে হিপোক্রেট শব্দটা যুক্ত হয়ে যায়। তো ওরা যখন দেখছে যে এই ছেলে মেয়েগুলো আগে কি ছিল, 1 বছরের মাথায় কি আলাদিনের চেরাগ পাইলো যে এত চেঞ্জ হয়ে গেল। একজন লোক রিক্সায় চড়তে পারতো না, সে এখন কোটি টাকার গাড়িতে চড়ে। তো এই ব্যাখ্যাগুলো তারা এখন পর্যন্ত ক্লিয়ার করতে পারে না। হান্নান মাসুদ আগে কি ছিল, এখন কি, এখন ফেরি চলে গেছে, ফেরি ফেরত নিয়ে আসে। ও যদি মন্ত্রী বানাচ্ছে প্লেন ফেরত নিয়ে আসবো, সমস্যা নাই কোনো, আমাকে নিয়ে যাও, আসো, আমি এমপি, আমার অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে। তো এই যে বাংলাদেশে কি ভাই আমরা আর আগে এমপি দেখি নাই, তো ওনার নামে যেগুলো হচ্ছে, তো এই লোকগুলিকে নিয়ে মানুষ কিন্তু এখন হতাশ। এই হতাশার থেকে ওরা কিন্তু বুঝে, ওরা তো নিজেরাও বুঝে এই ছেলে মেয়ে এগুলো কিন্তু মেধাবী। আমি আবার এটাও বলি, আমি কিন্তু এনসিপিকে যখন আমি শুনি আমার সঙ্গে এনসিপির কী আছে, আমি খুশি হই। খুশি হয়ে গেলে জানেন, এরা আবার লজিক দিয়ে কথা বলতে পারে, এদের সঙ্গে কথা বলে আমি খুব আরাম পাই। যে মানে মনে করেন আমি দিলাম লজিক, তারা একটা লজিক গড়তমি করে না, এটা খুব ভালো। তো এখন এরা তো লজিক দিয়ে বুঝে ফেলেছে যে মাঠে আমার অবস্থাটা কি, মাঠে ওনাদের কোনো অবস্থা নাই। এবং সেই জায়গাটাতে যে বিশেষ করে আপনার এই ঢাকা দক্ষিণের যে স্থানীয় নির্বাচনে ওনাদের যে সবচেয়ে বড় যিনি গুরুত্বপূর্ণ নেতা একজন আসিফ মাহমুদ সজীব, অর্থনৈতিক কারণেও সে গুরুত্বপূর্ণ। তো উনি যখন নির্বাচন করতে পারছেন না, মানে ওখানে যখন সাদিক কায়েম করার কনফার্ম করে ফেলেছে, তখন এই পেইন তারা দিতে পারছে না। এবং তারা এটাও বুঝতে পারে আবার যে জামাতকে ছেড়ে গেলে ভাই আমার কোনো জামানত থাকবে না। এর যারা পাস করছে একজনের জামানত থাকতে বলে আমি মনে করি না। এটা আমার মনের কথা, কিন্তু এটা আপনাকে চ্যালেঞ্জ করে কোনো লাভ নাই। আমি এটা বিশ্বাস করি জামাতের কারণে ভোটগুলি পাইছে। আর যদি এখানে জামাত যদি সাদিক কায়েম দাঁড়ায় যায়, আসিফ মাহমুদের সাহসও গুলাবে না দাঁড়ানোর, কারণ তো জামানত থাকবে না। তো তাহলে এই বেদনাজনিত কারণে তারা কিন্তু এখন ওই আবার জামাতের দিক থেকে যেটা আপনি বললেন, জামাতের শিবিরের সাবেক সভাপতি উনি যেটা বলতেছেন, এটাকেও আমি একদম উড়াই দিই না। উড়াই দিই না কীভাবে, একটু সংক্ষেপে কামাল ভাই। সংক্ষেপ শেষ করে দিচ্ছি তাহলে, যে ওনারা আসলে এই মায়ের খেয়ে আলোচনায় আসতে চাচ্ছে। আপনি গত কয়েকদিনে মিডিয়া দেখেন এনসিপি নিয়ে বারবার আলোচনা হচ্ছে। তো এনসিপির কি আলোচনায় আসার মতো শক্তি আছে, সাংগঠনিক দক্ষতা আছে? নাই তো। মায়ের খাইছে, এখন নাম তো ভিক্টিমের নাম তো বলবেনি আপনি, যে ও আহত হয়েছে, তারা আলোচনায় থাকতে চাচ্ছে। এটা কিন্তু আমি একটা মানে আপনার বটম লাইনটা বলি আপনাকে, বলেন। বিএনপি, জামাত, এনসিপি এদের একটা জায়গায় রাজনীতিতে ঐক্য আছে, বিরাট ঐক্য। সেটা হলো আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগকে আসতে দেবো না। আমি ওই 3টা দলকে রিকোয়েস্ট করব, ভাই আপনারা যা করছেন জেনে করেন আর বুঝে করেন আর না বুঝে করেন, এগুলি বেশি দিন করেন না, তাহলে করলে ফাঁক দিয়ে কিন্তু ঢুকে যাব। হুমায়রা নূর ফাঁক দিয়ে কিন্তু আওয়ামী লীগ ঢোকার একটা ইঙ্গিত দিলেন কামাল ভাই। আর আমার আগের প্রশ্ন জবাব দিন, আপনাদের মধ্যে যে টানাপোড়েনটা চলছে আসলে কি? এখানে যেটা সমস্যা, যখন নির্বাচনের আগে
যেই নির্বাচনী জোটটা হলো তখনও কিন্তু স্পষ্ট করে আমরা বলেছি যে এটা শুধুমাত্র নির্বাচনী জোট এবং সংস্কারের যে প্রস্তাবনা সেটা বাস্তবায়নের জন্য এবং গণভোটের রায়কে আসলে ইনফ্লুয়েন্স করার জন্য এই জোটটাও গঠিত হচ্ছে। এবং আমার সহ-আলোচক মাসুদ কামাল ভাই, ওনাকে আমি অনেক পছন্দ করি, কিন্তু উনি যেটা বলতে চাচ্ছেন যে সাদিক কায়েমকে কনফার্ম করেছে জামাত, এই জন্য এখন টানাপোড়েন সৃষ্টি হয়েছে, বা আপা যেটা বলছিলেন যে জামাতের বি টিম এনসিপি 5 জন জামাত ছিল। তো দুটা কথারই উত্তর আমি দিচ্ছি একসাথে। একটু সংক্ষেপে দেবেন। হ্যাঁ, কারণ হচ্ছে যে ধরেন আমরা কিন্তু প্রথম থেকে এখন পর্যন্ত আমরা ভেরি ক্লিয়ার যে আমাদের কোনো আদর্শিক জোটও না, এটা কোনো রাজনৈতিক জোটও না, নির্বাচনী জোট ছিল। এবং আমরা গণভোটের রায় বাস্তবায়নের জন্য এই 11 দলীয় জোট একসাথে লড়াইটা করছিল। কিন্তু স্থানীয় সরকার নির্বাচনে দক্ষিণে থেকে যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া যে লড়াই করবেন এবং এনসিপির কারা কারা প্রার্থী হবেন সেটা কিন্তু আমরা সব দলের আগে প্রকাশ করেছি। এবং আমরা যে স্বতন্ত্র নির্বাচন করব, সেইখানে যে জোটগতভাবে নির্বাচন করব না, সেইটাও আমরা আগেই প্রকাশ করেছি। এবং বারবার আমরা এটা ক্লিয়ারলি এক্সপ্লেইন করছি যে আমরা আমাদের রাজনীতিটাই করব, আমরা এনসিপির রাজনীতি। এখন মজার ব্যাপার হচ্ছে ওনারা বলতে চান যে আমরা এই বিতর্কটা তুলে দিচ্ছি রাজনীতির মাঠ গরম করার জন্য। বিতর্ক তো আপনারা তুলে দিচ্ছেন, আমরা তো শুরু থেকে একই কথাই আছে যে আমরা আমাদের রাজনীতিটাই করছি। আবার আপনারা আমাদেরকে গায়ে পড়ে এসে মারবেন, প্রতিহিংসার রাজনীতি করবেন, তারপরে আপনারা বলবেন যে মব ভায়োলেন্স ক্রিয়েট করবেন। আপনারা একটা 17 বছরের, আমার সন্তানের চেয়েও 1-2 বছরের ছোট একটা বাচ্চাকে রড দিয়ে চোখে মেরে অন্ধ করে দিবেন। এটা কিন্তু রিউমার স্ক্যানার না, কিন্তু ওই ঘটনায় ধরেন ওই ভায়োলেন্সের ওই জায়গা থেকেই তো ওই বাচ্চাটা আহত হয়েছে। যেভাবে বলা হচ্ছে সেভাবে ধরেন আপনি রডের আঘাতে না, কথার কথা, কিন্তু ওই জায়গায় যেই ভায়োলেন্স হয়েছে সেইখান থেকেই তো এই বাচ্চাটা আহত হয়েছে। এটা কি আপনি অস্বীকার করতে পারবেন? ওখানে পুলিশের উপস্থিতিতে যে এই ঘটনাটা ঘটলো সেটার কি ব্যবস্থা নেওয়া হয়েছে? আপনার সন্তানের সাথে এটা হইলে আপনি সহ্য করতে পারতেন? তাহলে আপনি নিজে গায়ে পড়ে এসে মারবেন, তারপর বলবেন মার খেয়ে আলোচনায় থাকতে চাচ্ছি। তাহলে ভাই আপনারা কেন এগুলো করে আমাদেরকে আলোচনায় আনছেন? আবার নাসিরউদ্দিন পাটোয়ারি ছাড়া কোনো টকশো হচ্ছে না, তাহলে আপনি নাসিরউদ্দিন পাটোয়ারিকে তো আপনি নাসিরউদ্দিন পাটোয়ারি বানাচ্ছেন। কেন বানাচ্ছেন? আজকে এখানে যখন রাশেদ খানকে নিয়ে, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারীকে নিয়ে আমি কিছু অভিযোগ করলাম, তখন বলছেন উনি এখানে নাই। কিন্তু যখন মনিরা শারমিনকে নিয়ে কটু কথা বলা হলো তখন কিন্তু বলেন নাই ভাই যে এখানে না বললেন না যে মনিরা শারমিন এমপি হওয়ার জন্য, আপা বলেছিলেন যে এমপি হওয়ার দৌড়ে উনি অনেক দৌড়ে ছিলেন। তো তখন এখানে তো মনিরা শারমিন নাই, তাহলে তার আলাপটা এখানে বলার তো দরকার নাই। আমি আছি, আমাকে যত বকা দেয়ার বকেন। উনি তো শিক্ষিকা, ওনাকে কিছু বললে উনি দেখবেন এরকম করে ধরবে। কিন্তু সমস্যাটা হচ্ছে যে আমি তো ওনাকে পছন্দ করি, আমি ওনাকে ভালোবেসেই বলেছি যে উনি যদি প্রধানমন্ত্রীর টিমে থাকতেন আমার দেখতে ভালো লাগতো। কিন্তু উনি কিন্তু এই কথাটাও উনি রিবার্ট করলেন, এই কথাটা উনি পজিটিভলি নিল না। আমি তো চাই নারীদেরকে প্রধানমন্ত্রী এম্পাওয়ার করুক, উনার টিমে 2 জন নারী থাকলে আমার দেখতে প্রশান্তি লাগতো, সেইটাই আমি বলেছি। এই যে যদি আপনারা সব কিছু যদি এরকম অ্যাগ্রেসিভলি নেন এবং অ্যাগ্রেসিভলি কাউন্টার করেন, আমরা দেশটা একসাথে কিভাবে করব? দেখেন এই কথাটাও উনি স্বাভাবিকভাবে নিতে পারলেন না। কিন্তু এই যে আমি সৎ উদ্দেশ্যে একটা কথা বললে আপনি যদি এরকম করেন, তাহলে ওই নাসিরউদ্দিন পাটোয়ারির ভাষাটাই হয়তো আমাদেরকে ব্যবহার করাটাই আপনারা পছন্দ করেন, কারণ ওটা করলে আপনাদের একটু টকশো করার সুযোগ হয়, ওটা নিয়ে দুটা আবার কাউন্টার রিবাটল দেওয়ার সুযোগ হয়। এই রাজনীতি ঠিক না। জামাতে ইসলামের সাথে আমাদের রাজনীতির যে প্রশ্নটা, সেইটা রাজনীতি আমাদের আলাদাই ছিল। এখন আপনারা এটা নিয়ে আলাপ আলোচনা করে যেতে পারেন, কিন্তু আমাদের অবস্থান সবসময় স্পষ্টই ছিল। আচ্ছা, আরেকটা কথা যেটা বলতে চাচ্ছিলাম যে প্রধানমন্ত্রী যাকে ব্যক্তিগত সহকারী অ্যাপয়েন্ট করেছেন উনি কিন্তু জামাতে ইসলামের শিবিরের সাথী ছিল। শিবিরের সদস্য হওয়ার চেয়ে কিন্তু সাথী হওয়া অনেক কঠিন, শুনেছি, জানি না। রাশেদ খানের কথা বলছেন আপনি? জি, উনি শিবিরের সাথী ছিলেন। তো প্রধানমন্ত্রী উনাকে এত বুকে টেনে নিলেন, অথচ এনসিপির ছেলেমেয়েরা, আমরা এই তথ্যটা আমাদের কাছে নতুন আসলে। না ওইটা আপনি যাচাই করে দেখবেন। আচ্ছা, নাহিদ ইসলাম খান, সেটা হচ্ছে যে এই যে প্রশংসা, আপনাকে প্রশংসা করছে, আপনি অন্যভাবে নিলেন বিষয়টা, এটা কেন? আপনার কি মনে হলো যে আমি অন্যভাবে নিয়েছি? এখন সমস্যাটা হচ্ছে সেটা যে যখন আপনি একটি যুক্তি দিবেন তার আড়ালে কি আছে সেটা ধরে আমি যখন উত্তর দিব, তখন আপনার কাছে মনে হবে যে আমি আপনাকে অ্যাটাক করছি। এটাই আসলে তাদের রাজনৈতিক পরিভাষা। এবং এটাকে কেন উনি অ্যাটাক বললেন, আর উনি বললেন, আবার এটাও বললেন যে আমি শিক্ষিকা, আমি এভাবে বলি। উনি আইনজীবী দেখেই মনে হয় তো মারপ্যাচ দিয়ে কথা বলেন। হ্যাঁ, এটাও হতে পারে। আসলে যে কথাগুলো ওনারা বলেন বারবার, যে জামাতের সাথে তাদের আদর্শিক কোনো রাজনীতি জোট করেননি, ওনারা রাজনৈতিক জোট করেননি,
ওনারা আসলে করেছেন ক্ষমতার জোট, ওনারা স্বার্থের জোট করেছেন এবং এটাই স্বাভাবিক, ওনারা এটাই করেন। এই যে ভায়োলেন্সের কথাগুলো বলছিলেন, আপনি বলছেন ফ্যাক্ট চেকিংয়ে, হ্যাঁ এটা অত্যন্ত দুঃখজনক, যে কেউ যে কোনো জায়গায় শারীরিকভাবে লাঞ্ছিত হলে এটা দুঃখজনক, কিন্তু ওনাদেরই তো আসলে ওনাদের জনসভাটা আসলে খুবই কেয়ারফুলি মনিটর করা দরকার, কারণ ওনাদের জনসভাতে অনেক সময় অস্ত্র আবার লাঠি হয়ে যায়, আপনি দেখেছেন তাই না? আচ্ছা, তো তারপর যেটা হচ্ছে উনি আমি কেন টিমে নাই, এটা নিয়ে উনি খুব দুঃখ করছেন নারী, কিন্তু কিছু নারী বা কিছু মানুষ পর্দার আড়ালে থাকে। আমি যেমন প্রধানমন্ত্রীর এডুকেশন টিমে আছি, বিএনপির এডুকেশন টিমে অনেক দিন ধরে কাজ করছি। লার্নিং উইথ হ্যাপিনেস, যেটা বিএনপির একটি ফ্ল্যাগশিপ, যেটি ক্লাস 6-এর বাচ্চাদের বই হিসেবে যাবে, সেটি প্রস্তাবটা আমার দেওয়া, নামটিও আমার দেওয়া। তার মানে আমরা আসলে কাজ করি, কিন্তু হয়তো পর্দার অন্তরালে করি, আমরা হয়তো সেই জায়গায় যেতে চাই না। আচ্ছা, আরেকটা যেটা হচ্ছে উনি রাশেদ খানের কথা বললেন যে শিবিরকে প্রধানমন্ত্রী তো সবার প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী তো সবাইকেই বুকে টেনে দিবে। প্রধানমন্ত্রীর কাছে তো শিবির আর প্রধানমন্ত্রীর কাছে তো এনসিপি আলাদা কোনো কিছু না। হ্যাঁ, তারপরেও যদি আমি বলি যে প্রধানমন্ত্রী মানে ওনারা কাউকে বুকে তুলে নিলে কোনো সমস্যা নাই। ওনারা যেমন ধরেন ইশরাক নাকি একজন, যাকে খুব বিএনপি চাঁদাবাজ বলা হতো, তারা যখন ওনাদের দলে গেলেন তখন ওনারা ফেরেশতা হয়ে গেলেন। ওনারা যদি কাউকে বুকে তুলে নেয় তাহলে আপনার বুঝে নিতে হবে যে তারা আসলে ফেরেশতা হয়ে যাচ্ছে। সো এনসিপি যদি কখনো আমার প্রশংসা করেন বা আমাকে যদি কোনো ভালো কথা বলেন বা আমাকে অ্যাপ্রিসিয়েট করেন, তাহলে আমাকে বুঝতে হবে আমি এই জাগতিক জায়গা থেকে ঊর্ধ্বে যে আমি আসলে মহান কিছু হয়ে যাচ্ছি, আমি নিজেকে গর্বিত মনে করি। কামাল ভাই, আমার হাতে সময় নেই, আপনি আমাকে জাস্ট শেষ 1 মিনিট দিন জাস্ট। কামাল ভাই, সেটা হচ্ছে যে এই যে রাজনীতির দিকে যেসব হচ্ছে, এই যে পাল্টা পাল্টি, আপনি বলছেন যে এটার মাধ্যমে আওয়ামী লীগ যদি চলে আসে এটা অবাক হওয়ার কিছু থাকবে না, কিন্তু বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে কি আবার অ্যাকসেপ্ট করবে? আপনার কাছে কি মনে হয়? আমি আসলে আওয়ামী লীগ চলে যদি আসে এটি বলছেন, একটু ভুল আছে আমার। ভুলটা হলো আওয়ামী লীগ আসবে, অটোমেটিক্যালি আসবে। এই ঘটনার মাধ্যমে আসলে আওয়ামী লীগের আশাটা ত্বরান্বিত হতে পারে, আমি ওই আশঙ্কাটা করেছি। আচ্ছা, আসবে কেন সেটা আমি বলি। মূল ঘটনাটা হলো, দেখেন আওয়ামী লীগের পতনের পর ইউনূস সরকার আসতো না, ইউনূস সরকার যদি দেশটাকে ভালোভাবে চালাতে পারতো তাহলে আওয়ামী লীগের মানে প্রত্যাবর্তন অনেক দূরে চলে যেত, অনেক দূরে। আবার এই সরকার আছে, এই সরকার যদি দেশটাকে ভালো চালাতে পারে তাহলে আওয়ামী লীগের প্রত্যাবর্তন আবার দূরবর্তী হয়ে যাবে। হিসাবটা হলো এখানে যে ওই দলটা যে ফিরে আসবে, বাংলাদেশে যেটা হয় কারো ফিরে আসা, কারো বিজয়ী হওয়া, এটা তার যোগ্যতার উপর নির্ভর করে না, নির্ভর করে হলো যারা নাকি এক্সিস্টিং যারা আছে তাদের ব্যর্থতার উপর। সোজা হিসাব ভাই, মানুষ বাজারে যায় কিন্তু কম্পেয়ার করে। এইটা ওই সময় এত দেখেছি, আপনি যুক্তিতে বুঝাইলেন যে ভূ রাজনৈতিক কারণে এই দামটা বাড়া উচিত, মানুষ বুঝবে না। মানুষ বুঝবে ওরা চুরি করছে, তাও তো এত টাকা দাম কিনছি, এখন তো পাই না, তাহলে তুমি আরো বেশি কিছু করতেছো। এটা ডিপেন্ড করবে। এই যে আমি এই কথাটা বললাম কেন, যে আপনারা যদি নিজেরা মারামারি করেন, মানুষ বলবে আরে এরা তো নিজেরা মারামারি করে। তাহলে হিসাবটা হলো এখানে প্রত্যেককেই নিজের বর্তমান কর্মকাণ্ড নিয়ে সতর্ক হতে হবে। আপনি যদি কাজটা ভালো মতো করতে না পারেন, আপনি এখন দায়িত্ব দিছি 2/3 মেজরিটি দিয়ে বিএনপিকে আমরা ক্ষমতায় পাঠাইছি, বলতে গেলে বিএনপিকে সব ক্ষমতায় দিয়ে দিছি। এখন তো অন্যের উপর দোষ চাপাইলে হবে না। এখন যদি মির্জা ফখরুল বলে যে কোনো পরিবর্তন হয় নাই, আমি কিন্তু মির্জা ফখরুলের উপর খুশি হব না, আমি ওনার উপর দুঃখিত হব, রাগান্বিত হব যে আপনি কেন পরিবর্তন করতে পারেন নাই। মাত্র তো কিছুদিন সরকার, তাহলে আপনি এখন বলেন কেন? আপনি যখন বলেন প্রতিটা পাবলিক হয়, আপনি এই কথাটা আপনার ফোরামে বলতেন, আপনি পাবলিক বললেন যখন, তো আমি শোনালেন তো আপনি আমাকে, এটা শুনে কি বললেন? আপনার দায় কমাতে চাইলেন আপনি। এই সুযোগ নেই রে ভাই, ওই যে অমুক কারণে হয় না, তমুক কারণে হয় না, এই সমস্ত থিওরিবাদ আপনাকে পারতে হবে, না পারলে সরে যাবেন। তখন আমরা এই এনসিপি তে ট্রাই করবো। আমরা এনসিপি ট্রাই করতে চাই। আচ্ছা হুমায়ুনুর, সেটা হচ্ছে যে এনসিপি যে বিরোধী দল উপনেতা আপনাদের দলেরও আছে তাহিদ ইসলাম, আপনারা কি গঠনমূলক রাজনীতি করছেন সংসদে কিংবা সংসদের বাইরে? আপনার কাছে সাধারণভাবে সরকার দল এবং সাধারণ মানুষ সবাই কিন্তু বলছে যে এনসিপি মোটামুটি ভাবে বিরোধী দল হিসেবে সফল রাজনীতিটা করছে। এখন আমরা চেষ্টা করে যাচ্ছি এবং আমরা যত প্রতিবন্ধকতার শিকার হচ্ছি, আমাদের ভিতরে যে স্পিরিট, সেই স্পিরিটটা কিন্তু এখনো নষ্ট হয় নাই, নষ্ট হওয়ার সুযোগ নেই। আমাদের যত প্রতিহত করার চেষ্টা করবেন আমরা আরো বেশি স্পিরিটেড ফিল করব। আমরা ওয়েলকাম জানাই, আমাদেরকে যত প্রতিহত করবেন আমরা তত বেশি আরো বেশি আগ্রহ নিয়ে, উৎসাহ নিয়ে এগিয়ে যাব। এই কারণ এই কমিটমেন্টটা করেই আমরা
রাজনীতিটা করতে এসেছি, যে বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোতে যে মৌলিক পরিবর্তন সেটা করেই ছাড়বো। আপনি দেখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব নাকি বলেছেন যে কিছুই হয় নাই। কে বলেছে কিছু হয় নাই? মাত্র 180 দিনও হয় নাই সরকারের, সমস্ত জায়গায় দলীয় পদায়ন হয়েছে, কোনো জায়গায় বাদ নাই। যে সরকার এবং ক্ষমতায় সে তো তার মতো করে তাহলে নিয়োগ যদি দিবে। এরকমই হবে, যদি এইটা তো আপনারা বিএনপি, ক্ষমতা আসলে কি এইটা তো বিএনপি কাউকে বিএনপি নিয়োগ দিতেন কিংবা এইটা এখনো তো আমরা তো ক্ষমতায়, ওই যে বললেন আমরা তো ক্ষমতার কাছে নাই, সুতরাং এইটা করতাম আমাদের- কিনা, আমাদের- যদি আমাদের ইশতেহারে থাকতো, যদি ইশতেহারে থাকতো যে আমরা দলীয়করণ করব না, তাহলে আমরা নিশ্চয়ই করতাম না। করলে তো আপনারা প্রশ্ন করতেন। এই যে দেখেন আজকে ডেইলি স্টারে লিখেছে যে রাষ্ট্রীয় 12 পদে দলীয় নিয়োগ 31 দফার প্রতিশ্রুতির সাথে সাংঘর্ষিক। বিএনপি শুরুই করলো 1 নম্বর দফার সাথে, এক যে সংস্কার পরিষদ করবে সেই দফার সাথে সাংঘর্ষিক আচরণ করে। বিএনপি শুরুই করলো দলীয়করণ না করার প্রতিশ্রুতি ভঙ্গ করে, সব জায়গায় জেলা প্রশাসক নিয়োগ করা থেকে শুরু করে। এই যে আপা বললেন যে আপা পদে না থেকেও অনেক কিছু করতে পারেন, আপা যে কন্ট্রিবিউশন করলেন সেটার জন্য আমি খুশি। কিন্তু ধরেন আমি তো এনসিপি করি, এই সুযোগটাকে আমি অন্য দলে থাকার কারণে আমার যতই যোগ্যতা থাকে আমি পেতাম না। এবং আমাদের এখানে ভাবতে সময় নাই, এখানে 30 আপা সেকেন্ডে যে কথাটা Just বললেন যে last- বিশেষায়িত ভাবে আমি নিজেকে দেখার কথা বলেছি বটবাহিনী দ্বারা অ্যাটাকের ক্ষেত্রে না, সামাজিক দৃষ্টিভঙ্গিতে একজন পর্দানসীন নারী তো অন্যদের চেয়ে মানে মানুষ মনে করে যে ও পর্দা করে মানে আচ্ছা, হচ্ছে ও কম হ্যারাসড হবে, এটা তো আমাদের দৃষ্টিভঙ্গি, সমাজের দৃষ্টিভঙ্গি। তারপরেও কিন্তু আমার মুক্তি নাই। কেন? কারণ আমি রাজনীতি করি। আচ্ছা আচ্ছা তাহলে আমাদের- এই অপরাধে আমাকে শুধুমাত্র, আমি কারোর সাথে আলাদা করছি না, তাহলে 10টা নারীর কি অবস্থা হয়? সেটাই, আমি সেই সেটাই। জায়গা থেকে আচ্ছা, বলেছি কি যে আপনি- আমার আমি এই অবস্থা just হলে একটা অন্যদের কি line অবস্থা বলতে হয়? চাই। একটা লাইন বলেন। এই ভুলটা ভাঙিয়ে দিতে চাই যে হুমায়রা যেটা বললেন যে উনি তো এই সুযোগটা পেতেন না। বিএনপি যে পলিসি টিম আমরা প্রশ্ন কাজ করেছি, করছি, পেতেন কিনা? বিএনপি যে পলিসি টিম আমরা কাজ করছি, এটা বিএনপি সরকার গঠনের পরে না, আগে। এটা বিএনপির আগে এবং বহু বছর ধরে আমরা এই কাজটি করছি। ওকে, আমাদের হাতে সময় নেই। হুমায়রা নূর, মাসুদ কামাল এবং নাহারিন ইসলাম খান, আপনাদের তিনজনকে ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকে